বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো মির্জা ফখরুল সাহেবের একটি মিথ্যা, বানোয়াট এবং অবান্তর কথা নিয়ে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু কথা প্রসঙ্গে। তার আগে আজকে বুয়েটের শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য দাবির জন্য, ন্যায্য দাবি আদায়ে তারা যে কর্মসূচি পালন করতেছিল, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিল, তাদের উপর নির্যাতন, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড চার্জ করে 12 জন ছাত্রকে আহত করা হয়েছে। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের প্রতি এই নির্যাতনের তীব্র নিন্দা করছি এবং যে কোটা বিরোধী আন্দোলন করে এই অবৈধ সরকার গঠিত হয়েছে, সেই অবৈধ ইনুস, ডেভিল ইনুস আজকে রন্ধ্রে রন্ধ্রে কোটা প্রতিষ্ঠিত করেছে। সেই কোটা বিলোপের আন্দোলন করতে হয় এখনো। আমাদের সেই মেধাবী সন্তানদের এভাবে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আপনারা হয়তো শুনেছেন যে বিএনপির দ্বিতীয় শীর্ষ মিথ্যাবাদী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এক আজগবি তথ্য আবিষ্কার করেছে। সেই তথ্য হচ্ছে এস আলম, একজন ব্যবসায়ী, তিনি নাকি দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে $2,500 কোটি টাকা তাকে দিয়েছে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য। মির্জা ফখরুলকে প্রমাণ দিতে হবে, এই মিথ্যা তথ্যের, এই মিথ্যাচারের প্রমাণ তাকে দিতে হবে। আর সত্যিটা হচ্ছে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এস আলমের দেখা হওয়া তো দূরের কথা, কথাই হয়নি। এই ধরনের গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে মির্জা ফখরুল সাহেবরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এই অবৈধ সরকারকে জুজুর ভয় দেখাচ্ছে। তার এই মিথ্যাচারের, এই অনবরত মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওনার মিথ্যাচার যে বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস, ওনার না, ওনার দলের, ওনার শীর্ষ নেতা, প্রবাসী অনলাইন নেতা তারেক জিয়া যে অহরহ মিথ্যাচার করতেছে, বনিতা করতেছে, তার কথাও কেউ বিশ্বাস করে না এই জনগণ। নির্বাচন আওয়ামী লীগ কেন বানচাল করতে চাইবে? আওয়ামী লীগই তো বলছে, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে নির্বাচন দিতে হবে, সকলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে এবং নিরপেক্ষ একজন লোক বের করে তার অধীনে, ওইটাকে তখন কেয়ারটেকার সরকারি বলে, যেহেতু সে নিরপেক্ষ না বা নির্বাচিত না, নির্বাচিত না হলেই সেটা অন্তর্বর্তীকালীন, নির্বাচনকালীন বা কেয়ারটেকার, নানান নামে তাকে মানে করা যায়, নামকরণ করা যায়। তো সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকার গঠন করে
সকল দলের অংশগ্রহণে নির্বাচন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দাবি করেছে, এবং বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে দেশের অধিকাংশ মানুষ উন্মুখ হয়ে বসে আছে কখন একটি নির্বাচন হবে, কখন তাদের অভিজ্ঞতার আলোকে, বাস্তবতার নিরিখে তাদের ভোট প্রয়োগ করে তাদেরই সরকার গঠন করবে, যে সরকার আজকের মতো ইউনূসের নেতৃত্বে বিএনপি, জামাত সহ স্বাধীনতা বিরোধী জঙ্গিদের নেতৃত্বে যেভাবে দেশকে পিছিয়ে মারছে, মানুষকে টুটি চেপে ধরেছে, এর থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। বাংলাদেশের গণমানুষের দল আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করে, জনগণের পালস তারা সবসময় বুঝে, জনগণ কি চায় সেভাবেই তারা জনগণের চাহিদা অনুযায়ী তাদের কর্মসূচি কর্ম নির্ধারণ করে। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী এখন, তিনি প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, তারপরেও সেটাকে পাশ কাটিয়ে সে বলেছে দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে একটি নির্বাচনের কথা, নিরপেক্ষ নির্বাচনের কথা, সকল দলের অংশগ্রহণ। আর মির্জা ফখরুল আজকে নতুন করে আবিষ্কার করে মায়া কান্নাকারী নির্বাচনের জন্যে। আমি সবসময় একটা কথা বলি যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই নির্বাচন যদি একটি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, আওয়ামী লীগের দল বাদই দিলাম, কোনো নিরপেক্ষ নির্বাচন হয়, এই নিশ্চয়তা যদি বিএনপির কাছে থাকে, তারা যদি বুঝতে পারে নির্বাচন নিরপেক্ষ হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা নির্বাচন করবে না, আওয়ামী লীগের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ তারা মুখে যাই বলুক, মানুষ হিসাবে তারা তো বাস্তবতা উপলব্ধি করে, বাস্তবতা তাদের জন্য খুবই নিষ্ঠুর, বড়ই করুণ, এটা তারা বুঝে। সেজন্যে তারা যাই করুক, ইউনূসকে টিকিয়ে রাখতে হবে। নির্বাচন করে, নির্বাচন ডিসেম্বরের থেকে ফেব্রুয়ারিতে গেছে, এখন অনিশ্চিত। আমি আগেই আমার এক ফেসবুকে বলেছি যে নির্বাচন করে, এত তোষণ করে, এত এই ইউনূসের বন্দনা করে, ইউনূসের কি বলে আপনার ভিশন তারা এগিয়ে নিয়ে যাবে, ইউনূসকে মর্যাদাশীল করে রাখবে, ইউনূসের পাশে থাকবে, এই এত কিছু বলার মানে হচ্ছে কোনো মতে একটা ইউনূস দ্বারা নির্বাচন করা, এবং ইউনূস যদি নির্বাচন নাও দেয় তারপরেও তারা এই ইউনূসকে টিকিয়ে রাখবে। কারণ ইউনূসের মতো বিএনপিও সমভাবে এই সরকারের থেকে তাদের স্বার্থ উদ্ধার করছে, তাদের ক্ষমতা প্রয়োগ করছে, তারা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে এই দেশে। সো একটা অনিশ্চিত নির্বাচন করতে গিয়ে তারা নিশ্চিত হারার চেয়ে বর্তমানে যে সুযোগ সুবিধা ভোগ করছে, যে রাজকীয় ভাবের মধ্যে আছে, তারা কেন সেটা বিসর্জন দিবে, তারা কেন সেটা ত্যাগ করবে? সো এটা পাগলেও বুঝে, লাভ লোকসান পাগলেও বুঝে। তো ওনারা তো আর পাগল না, ওনারা হলো স্বার্থপর, নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। যারা স্বার্থপর তাদের বুদ্ধি বেশি, টাকা কামানোর বুদ্ধি বেশি, ধান্দা করার বুদ্ধি বেশি। বিএনপি সেই দল। এক এক দিন রাত পার হলেই এক একটা গুজব নিয়ে মির্জা ফখরুলরা উপস্থিত হয়, কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে। মানুষও এদেরকে চিনে ফেলেছে, এদের কথায় আর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এরা যে জামাত, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের কত দোসর, কত বড় দোসর,
তার সর্বশেষ তাদেরই নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের মাধ্যমেই প্রমাণ হয়েছে। ফজলুর রহমানকে 3 মাসের সাসপেনশন দিয়ে সেখানে উল্লেখ আছে সেই তার বরখাস্তের বা বহিষ্কার 3 মাসের জন্য বহিষ্কার আদেশের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে বিএনপির নীতি বিরুদ্ধ বক্তব্যের জন্য। অথচ ফজলুর রহমান উনি বক্তব্য দিয়েছেন জামাত শিবিরের বিরুদ্ধে। তো বিএনপির নীতি তাইলে প্রতিষ্ঠিত হলো, বিএনপির নীতি হচ্ছে জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে প্রতিরক্ষা দেওয়া, তাদের ঢাল হিসাবে সামনে থাকা। জামাত শিবির যখনই অস্তিত্ব সংকটে পড়বে, যখনই বিপদে পড়বে, পাকিস্তানের নির্দেশে এই বিএনপি তাদের সামনে পাহাড় হয়ে দাঁড়াবে। এটাই হলো নীতি, মূল নীতি। যার বাড়ির সামনে জঙ্গিরা গিয়ে মব জাস্টিস করার জন্য বসে আছে, বিএনপি তাদের সম্পর্কে কোনো কথা বলেছে, কোনো বিবৃতি দিয়েছে? আবার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তাকে আজকে স্বাধীনতা বিরোধীরা, রাজাকার আলবদরা হেনস্থা করতেছে, বিএনপির মুখে নিয়ে কোনো কথা নাই। এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এটাকে একটা নাটক হিসাবে চিহ্নিত করতে চাই। কারণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যদি দেয়, আমি যদি বললাম যদি দেয় কোনো সিদ্ধান্ত, কারণ যদিটা বললাম এই জন্যে যে আজকে প্রধান বিচারপতি বলছে তারা একটা স্থায়ী সমাধান করতে চান। তারা স্থায়ী সমাধান করার কেউ না, এ কথা তিনি বলতে পারেন না। কোনো রাজনৈতিক বিষয়ে কোনো সমাধান দেয়ারই তাদের কোনো এখতিয়ার নাই, উচিত না। দিতে পারে, সেটা অকার্যকর, দিতে পারে, তার কোনো মূল্যায়ন হবে না, তা কেউ পালন করবে না, যেটা সেটা সকলের কাছে গ্রহণযোগ্য না হয়। আজকে উনি বলেছেন একটা স্থায়ী সমাধান দিবেন। কিভাবে উনি স্থায়ী সমাধান দিবেন? তত্ত্বাবধায়ক সরকার তো আসারই কোনো সুযোগ নাই, বাতিল করা তো দূরের কথা। এবিএম খায়রুল হক সাহেবকে যে মামলাটা উনি স্যাটাসেট করেছেন, সেটা কি ছিল? সেই মামলাটার আর্জি ছিল সংবিধানের সাথে সাংঘর্ষিক। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কেন? সংবিধানের 7ম অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হচ্ছে জনগণের নির্বাচিত সরকার দেশ শাসন করবে, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করবে। এখন তত্ত্বাবধায়ক সরকার যদি দেয়, এটা তো জনগণের সরকার হলো না, এটা তো কোর্টের সরকার হবে। সংবিধানের কোথাও লেখা আছে, বলা আছে, এমন কোনো সুযোগ আছে যে অসাংবিধানিক? সংবিধানে যে কথা জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকারকে রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিতে পারে? কোনো সুযোগ নেই। সেজন্যই আমি বলি এটা কোর্টের বিষয় না, এটা রাজনৈতিক ঐক্যমতের বিষয়। তারপরে আবার সেটা জনগণ হলো দেশের মালিক, স্পষ্ট বলা আছে 7ম অনুচ্ছেদে। জনগণের মালিকানার ভোগ করবে হলো, বা মালিকানা ভোগ করবে, মালিকানার চর্চা করবে তাদের প্রতিনিধি, তারা যাদেরকে নির্বাচিত করবেন তারা। যে জন্যই বলছে সেই আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি, ডেমোক্রেসি বাই দ্য পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য সরকার, জনগণের সরকার। সো এইরকম একটা ডেলিকেট ইস্যুতে, ভেরি সেন্সিটিভ ইস্যুতে আদৌ সুপ্রিম কোর্ট কোনো সমাধান দেয় কিনা আমার খুব বড় প্রশ্ন রয়ে গেছে, বা বড় সন্দেহ রয়ে গেছে।
অ্যাটর্নি জেনারেল যেসব অবান্তর কথা আজকে বলেছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ না। সে রাজনৈতিক কথা বলেছে। তো রাজনৈতিক কথা আপনি কোর্টে বলেন কেন? রাজনৈতিক কথার ফয়সালা হবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে। রাজনৈতিক বিষয় তো কোর্ট সমাধান দিতে পারে না। কোর্ট আইনের ব্যাখ্যা দিতে পারে, অপরাধের শাস্তি দিতে পারে। কোর্ট কাউকে নির্বাচিত করতে পারে না। নির্বাচনে কোনো কারচুপি হলে সেই নির্বাচন বাতিল করতে পারে যদি কারচুপি একটা অপরাধ। সো দেশের রাজনীতি কি হবে, রাজনীতিকরা দেশটা কিভাবে চালাবে, ইট ইজ টোটালি আউট অফ দেয়ার জুরিসডিকশন। সেজন্য আজকে এই ঘুরানো পচানো হচ্ছে। এবং এটাও বলেছে কখন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে। তো তত্ত্বাবধায়ক সরকার উনি দিতে পারে একটা শর্তে, ওনারা যে আর্টিকেল 6-এ যেটা বলা আছে, একটি দুর্যোগপূর্ণ একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা ভ্যাকুয়াম তৈরি হলে, এখন একটা ভ্যাকুয়াম আছে, লিটারালি একটা ভ্যাকুয়াম আছে, সরকার আছে কিন্তু সরকার উপস্থিত নাই, সন্ত্রাসের কারণে, জঙ্গিদের কারণে সরকার উপস্থিত হতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে একটা নির্বাচন করতে হবে। সেটা কিভাবে নির্বাচন করবে? সেই ক্ষেত্রে একটা আপৎকালীন নির্বাচন করার জন্য, শুধুমাত্র নির্বাচন করার জন্য একটা সরকার তারা গঠন করার জন্য বলতে পারে। সেটাকেই তারা জালিয়াতি করে 8ই আগস্ট এই ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। সব জালিয়াতি করে, কোনো অ্যাপিলেট ডিভিশন বসা নাই, কোনো সিগনেচার ছিল না, সব নিজেরা করে এগুলি করেছে। কিন্তু তাদেরকে বলা হয়েছিল, সেখানে বলা আছে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে দিতে পারে একটা নির্বাচন করার জন্য এবং প্রাত্যহিক কার্যাদি সম্পাদন করার জন্য। ওনারা তো এখন দেশ বিদেশে ঘোরা শুরু করছে, চুক্তি করে, ওইটা কিনে, সেইটা কিনে, বোয়িং কিনে, ওই ব্যাংক কেনার এসব চুরি চামারি করার জন্য বিমানে এখন আবার নজিরবিহীনভাবে মন্ত্রীকেই আবার চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছে। মানে চোর আর দারোগা একসাথে হয়েছে এখন, এদের অবস্থা এখন সেই হয়েছে। তো প্রধান বিচারপতি, যেহেতু বিষয়টা রাজনৈতিক সমস্যা, এখানে উনি কি বলা যায়, উনি অত্যন্ত খুবই সীমিত একজন মানুষ। এখানে বেসিক্যালি ওনার এখানে তেমন কিছু বলার নাই। কারণ আজকে যদি সংসদ থাকতো, এরকম ক্রাইসিস হতো, উনি বলে দিত যে এরা সংসদ সিদ্ধান্ত নিবে। সংসদ আছে কিন্তু প্র্যাকটিক্যালি নাই উপস্থিত। ওই যে সন্ত্রাসীরা, ডাকাতরা আমার ঘর দখল করছে, তো ডাকাতরা ঘরে বসে এখন যা খুশি তাই করছে শান্তিপূর্ণভাবে। সেই 91-র মতো যদি একটা আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার করা যায়, আমার তো মনে হয় না বিএনপির যে সমস্ত উদ্ভট কথাবার্তা আচরণ করতেছে, আমার তো মনে হয় না বিএনপি ক্রাইসিস আলোচনার মাধ্যমে তারা সমাধান করবে। আমি তো সবসময় বলে আসতেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে এইভাবে হবে না, একটা রেভলিউশন করতে হবে, কাউন্টার রেভলিউশন করতেই হবে, দেশ বিরোধীদের একটা শিক্ষা দিতেই হবে, যাতে কোনো চক্রান্ত, দেশি বিদেশি কোনো চক্রান্ত ভবিষ্যতে এই ধরনের ডাকাতি করার সাহস না পায়। যে ডাকাতি করতে গেলে যেন 2 দিন পরে এমন অবস্থা হবে, তার একটা নজির আমাদেরকে তৈরি করতে হবে, যাতে বিদেশিরাও 10 বার চিন্তা করে আবার কোনো 5ই আগস্ট ঘটানোর জন্য, আবার কোনো 15ই আগস্ট ঘটানোর জন্য। একটা শিক্ষা দিতেই হবে। কারণ বিএনপির যেই হাব ভাব দেখছি, তাতে আমার মনে হয় না যেই সলিউশনে
তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, আওয়ামী লীগ লাভবান হতে পারে। কারণ আওয়ামী লীগ কেন লাভবান হবে? এটা তো সত্যি প্রতিষ্ঠিত। দেশের অধিকাংশ জনগণ এই মুহূর্তে 60 থেকে 70% জনগণ আওয়ামী লীগের পক্ষে, যেটা আরো কম ছিল। এই বিএনপি জামাতের অত্যাচার, নির্যাতন, লুটপাট, দখল, চাঁদাবাজি, শত অপকর্মের কারণে দেশের মানুষ আজকে ফুঁসে উঠেছে। দেশের মানুষ আজকে ভীত সন্তুষ্ট যে এদের থেকে মুক্তি পাইতে হবে, এদের থেকে নাজাত পাইতে হবে। এই কারণেই ওরাও বুঝে যে কোনো শান্তিপূর্ণভাবে আমরা কোনো সলিউশন করতে গেলে এই আওয়ামী লীগই বেনিফিশিয়ারি হবে। সেজন্যই বলে, ওই লন্ডন থেকে বলে, যমুনার থেকে বলে, নয়াপল্টন থেকে বলে, মগবাজার থেকে বলে, সবাই এক থাকতে হবে, না হলে ফ্যাসিবাদ চলে আসবে। খুব ভালো করে জানে। বললাম না, পাগলও তার ভালোটা বুঝে। এরা তো আর পাগল না, তো ওরাও ভালো করে বুঝে যে কোনো শান্তিপূর্ণ সেটেলমেন্ট হলেই এখানে আওয়ামী লীগ প্রতিস্থাপিত হবে। তো এইসব নয়ছয় করে, এইসব ভাওতাবাজি করে ক্ষমতা তো টিকানো যাবে না। শান্তিপূর্ণ, আমি তো আগেও বহুবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে রেসপন্সিবল কথা বলতে হবে, যার জন্য উনি অনেক সময় অনেক কিছু বলতে পারে না। সময় মতো ঠিকই বলবে। যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকা করে কিভাবে উঠাতে হয়, আওয়ামী লীগ সেটা অতীতে গত ৭৬ বছরে বারবার সেটা প্রমাণ করেছে। এবং আমি এখনো বিশ্বাস করি একটি শান্তিপূর্ণ নির্বাচন, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটা কেয়ারটেকার বা নির্বাচনকালীন সরকার, সেটা সহজে আদায় হবে না। ওরা সহজে এই কাজ করতে যাবে না। ওদের কাছ থেকে এটা আদায় করতে হবে। ওরা যেই ভাষা বুঝে ঠিক সেই ভাষায়, ওরা যেই আচরণ পেলে ওরা দূর হবে, ঠিক সেই আচরণ ওদেরকে করতে হবে, ওদের সাথে করতে হবে। এবং আমরা অভ্যস্ত এই আচরণ করতে। আমি পাকিস্তান আমলের কথা বাদই দিলাম। দেশ স্বাধীনের পরে এরশাদকে আমরা সেই আচরণ করে, এরশাদের সাথে উপযুক্ত ব্যবহার করে এরশাদকে উৎখাত করেছি। খালেদা জিয়াকে 2 বার 96-তে এবং 2006-এ উপযুক্ত তার ব্যবহার করে, উপযুক্ত জবাব দিয়ে তাকে সেই শিক্ষা আমরা দিয়েছি। এবারও প্রয়োজন হলে দেশের মানুষের ধৈর্যচ্যুতির শেষ সীমায় এসে পৌঁছেছে। বঙ্গবন্ধু যেমন 25শে মার্চ রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাধীনতা ঘোষণার জন্য। উনি 7ই মার্চে দিতে পারত স্বাধীনতার ঘোষণা, কিন্তু রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক হিসাব নিকাশের কারণে, তাকে যেন কেউ ব্লেম না করে, সেই কারণে সে যেন বিচ্ছিন্নতাবাদী না হয়, এই যে রক্তপাতটা হলো এটা যেন কেউ যেন তাকে দায়ী না করতে পারে যে সে স্বাধীনতা ঘোষণা করার কারণে, বিনা প্ররোচনায় সে স্বাধীনতা ঘোষণা করার কারণেই পাকিস্তানি আর্মি দেশের উপরে অস্ত্র প্রয়োগ করতে বাধ্য, জনগণের উপরে অস্ত্র প্রয়োগ করতে বাধ্য, গুলি করতে বাধ্য হয়েছে। আজকেও ঠিক একই সিচুয়েশন এসে দাঁড়াচ্ছে। সহ্য, ধৈর্য এবং সমস্ত অপশন যখন এক্সহস্টেড হয়ে যাবে, যখন আর কোনো সুযোগ নাই, তখন যদি শক্তি প্রয়োগ করতে হয়, রাজনৈতিক শক্তি প্রয়োগ করতে হয়, জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেটাই করবে। তখন আর দেশে বিদেশে কেউ বলতে পারবে না আওয়ামী লীগ বিনা প্ররোচনায়, কোনো সুযোগ না দিয়ে আজকে এই অবস্থার সৃষ্টি করেছে। মির্জা ফখরুল ভুয়া তথ্য দিতে গিয়ে একটা সত্য কথাও বলেছে, যে একটা বিশৃঙ্খলা তৈরি করে, তাদের ভাষায় বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে চায়। এটা শুধু আজকে বলে না, একাধিকবার সে বলেছে। যখনই কোনো বেকায়দায় পড়ে তখনই এগুলি বলে মানুষকে ভয় দেখায়, সবাইকে একসাথে নিয়ে আসে। হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করে না,
আন্দোলন করে, বিএনপি জামাতরা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে যেটাকে আন্দোলন বলেছে, ওইটা আন্দোলন না। আওয়ামী লীগ এই নেচারে আন্দোলন করে নাই অতীতে, কোনোদিন, ভবিষ্যতে করবে না। আওয়ামী লীগ লক্ষ লক্ষ জনগণকে সম্পৃক্ত করে জনগণের বন্যা বইয়ে দিয়ে, জনগণের বন্যার তোরে সবাইকে ভাসিয়ে দিয়ে তারপরেই সে ফিরে আসবে। এটা বিশৃঙ্খলা না, এটা ষড়যন্ত্র না, এবং এগুলো ঘোষণা দিয়েই হবে। ওদের মতো ষড়যন্ত্র করে পর্দার অন্তরালে মানুষকে খুন করার পরিকল্পনা, এই চিন্তা আওয়ামী লীগ কখনই করে নাই, এখনও করে না, ভবিষ্যতেও করবে না। এখনো সময় আছে, প্রধানমন্ত্রীর কথায় ফিরে আসুন। দেশের স্বার্থেই উনি ওনার প্রধানমন্ত্রিত্ব পাশে রেখে উনি একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করতে চাচ্ছে, যাতে রাষ্ট্রের জনগণের এবং রাষ্ট্রের সম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। শেখ হাসিনাকে বাধ্য করবেন না জনগণের বল প্রয়োগ করতে, জনগণের শক্তি প্রয়োগ করতে বাধ্য করবে না। তাতে অনেক রক্তক্ষয় হতে পারে। আমি জানি সেটা হবে না হয়তো, কারণ এরা হলো চোর, এরা হলো ডাকাত, দেশদ্রোহী, এদের কোনো সাহস নাই, এরা ঘুরে দাঁড়ানোর মতো শক্তি নাই। এরা 5 তারিখে ঘুরে দাঁড়িয়েছে যখন দেখছে যে সেনাবাহিনী তাদের পক্ষে আছে, তারপরে তাদেরকে খুঁজে পাওয়া, তাহলে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। সেনাবাহিনীর ভিতর থেকে তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে, তোমরা মাঠে নামো, তোমরা মাঠে থাকো, আমরা আছি তোমাদের সাথে। এই বল পেয়ে তারা সাহসের ভাব দেখিয়েছে। আমরা চিনি তো তাদেরকে, গত 15-16 বছর পর্যন্ত আমরা তো তাদেরকে দেখে আসছি, তাদের কতটুকু সাহস আছে, তারা কতটুকু রাস্তায় টিকতে পারে, তাদের ব্যাকআপ কতটুকু, এগুলো আমাদের দেখা আছে। এরা তো তারাই যাদেরকে বারবার আমরা পরাজিত করেছি। সো এরপরে যে কর্মসূচি আসবে, যে পরিকল্পনা হবে, যে কর্মসূচি আসবে, ওটা সেনাবাহিনীকে ধরে নিয়ে আসবে। আমরা দেখতে চাই সেনাবাহিনী কি করে। 5ই আগস্ট তারা ভাব দেখাইছে না যে আমরা জনগণকে গুলি করতে পারবো না, তো এখন তারা জনগণকে গুলি করতে পারবে? এখনো পারবে না। এক জায়গায় 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ লোক থাকলে তারা কিছু করতে পারবে? পারবে না। তারা ঘরেই বসে থাকতে হবে, আর না তাদের অস্তিত্বও থাকবে না। তারা কয়জনকে গুলি করবে? একজনকে গুলি করবে না। তারা যখন দেখবে জনতার বন্যা বয়ে যাচ্ছে ঢাকা শহরে, জনতাই এটা করবে। আমরা বোমাবাজি, অস্ত্রবাজি এগুলি করে কোনো কিছু করবো না। সেটা করতাম যদি বিদেশি হইতো, পাকিস্তানের সাথে করেছি। এই দেশ স্বাধীনের পরে গত 54 বছরে আমাদের আন্দোলনের ইতিহাস, জনগণকে নিয়ে আমরা স্বৈরাচারকে পতন করেছি। আর এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট এই ইউনূসকেও ও তো দৌড়ে পালাবে, নিশ্চিতভাবে। পাকিস্তান তাও এখন সিদ্ধান্ত নিক যে পালাবে না, চলে যাবে। আর যদি ধরা পড়ে তার তো খবর আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।